আবারও ইসরায়েলে হামলার হুমকি ইরানের, তেহরানে পাল্টা আঘাতের হুঁশিয়ারি আমেরিকার। মধ্যপ্রাচ্যে কি আরও একটি যুদ্ধ হবে? আমেরিকার বাতিল করা F-35 যুদ্ধ বিমান কিনছে ভারত। তোপের মুখের মোদি, ট্রাম্পের চাপেই কি মানতে বাধ্য হলো দিল্লি? বুলেট গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে বিশাল গ্রহাণু। আঘাত হানবে কি বাংলাদেশ, ভারত, পাকিস্তানে? কি বলছে নাসা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আবারও ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে ইরান। এই বিষয়ে পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে ইরান কর্তৃপক্ষ। তবে ইরানের পরমাণু স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরান যে কোনো ধরনের হামলা ঠেকাতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমন পরিস্থিতিতে শঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে কি আরও একটি যুদ্ধ ছড়িয়ে পড়বে। হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলে আবারও হামলা চালানোর চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে ইরান। এরই মাঝে অপারেশন ট্রু প্রমিস 3 নামের ওই হামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তারা। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর ডেপুটি কমান্ডার আলী ফাদাভি জানিয়েছেন, শিগগিরই ইসরায়েলে এই হামলা চালানো হবে। তবে সুস্পষ্ট দিনক্ষণের কথা জানাননি তিনি। বলেছেন, যথাসময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে তেহরান। যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় শয়তান আখ্যা দিয়ে ফাদাভি বলেছেন, কোনো না কোনো রূপে ওয়াশিংটন ও তার সহচররা প্রতিদিনই ইরানের সাথে যুদ্ধে লিপ্ত। সবকিছুর পেছনে কলকাঠি নাড়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি। ইসরায়েলে তৃতীয়বারের মতো হামলা চালানোর হুঁশিয়ারি জানিয়েছেন IRGCর ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেও। তিনি বলেছেন, যুদ্ধ এড়াতে তেহরানকে অবশ্যই সর্বশক্তি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যুক্তরাষ্ট্রের হুমকি মূলত মনস্তাত্ত্বিক দাবি করে হাজিজাদে বলেন, এরপরও শত্রুরা ইরানের সাথে লাগতে এলে পার পাবে না। প্রতিদিনই ইরান সমরাস্ত্রের মজুদ ও সামরিক শক্তি বাড়াচ্ছে বলে সতর্কতা জানিয়েছেন তিনি। প্রয়োজনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের নিকটবর্তী মার্কিন স্থাপনাতেও হামলা চালানো হবে। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ঠেকানোর সক্ষমতা তেহরানের আছে, বরং শত্রুরা হামলা চালালে সমুচিত জবাব দেয়া হবে। 2024 সালের 13 এপ্রিল 3 শতাধিক মিসাইল ও ড্রোন দিয়ে প্রথমবারের মতো ইসরায়েলে ট্রু প্রমিস নামে হামলা চালায় ইরান। সিরিয়ার দামেস্কে IRGCর 2 শীর্ষ জেনারেলকে হত্যার বদলা হিসেবে ওই হামলা চালানো হয় বলে জানায় IRGC। এরপর ওই বছরের 1 অক্টোবর অপারেশন ট্রু প্রমিস 2 নামে দ্বিতীয় হামলা চালানো হয়। সেবারে প্রায় 200 মিসাইল ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানে। হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ নেতা হাসান নাসারাল্লাহকে হত্যার বদলা হিসেবে চালানো হয় সেবারের হামলা। 2 হামলাতেই ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করে ইরান। পরের বার হামলার তীব্রতা আরও ভয়াবহ হবে বলে সতর্ক করছে তারা। এরই মাঝে গত 16 ফেব্রুয়ারি মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর সাথে দেয়া এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানে সরাসরি হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহামও শিগগিরই ইরানের পরমাণু স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের সাথে সমঝোতার বদলে হামলা চালানোকেই প্রাধান্য দেন জানিয়ে গ্রাহাম বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত আসছে, যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলকে সহায়তা দেয়া। তবে ধারাবাহিক এসব হুমকির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন ও তেল আবিব তেহরানের বিন্দুমাত্র ক্ষতি করার সামর্থ্য রাখে না। হিজল জুবায়ের, বাংলা ভিশন। আমেরিকার প্রায় বাতিল করা ব্যাপক ব্যয়বহুল যুদ্ধবিমান F-35 কিনছে ভারত। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় এই বিমান দিল্লির কাছে বিক্রির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রয়োজন না হলেও কেন এত ব্যয়বহুল যুদ্ধবিমান কিনছে ভারত, তা নিয়ে নিজ দেশে ব্যাপক তোপের মুখে নরেন্দ্র মোদী। খোদ ট্রাম্প ও ইলন মাস্ক এই F-35 এর কড়া সমালোচনা করেছেন। তাহলে কি ট্রাম্প প্রশাসনের চাপের কারণে এই বিমান কিনতে বাধ্য হলো ভারত? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। ভয়ঙ্কর যুদ্ধবিমান F-35 কিনছে ভারত। সম্প্রতি নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরে এমন ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এরপর থেকে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোতে উঠেছে নানান আলোচনা সমালোচনা। খোদ ভারতীয়রাই বলছেন যে ট্রাম্প অনেকটা গছিয়ে দিয়েছেন এই বিমান।
কারণ একসময় এই F-35 সমালোচনা করেছেন স্বয়ং ট্রাম্প ও ইলন মাস্ক। অনেকেই বলছেন এই যুদ্ধবিমান ভয়ঙ্কর তো বটেই, তবে তা শত্রুপক্ষের জন্য না, বরং খোদ ভারতের জন্য। F-35 একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যা যুক্তরাষ্ট্রে তৈরি। এতে রয়েছে উন্নত মানের স্টেলথ প্রযুক্তি, যার ফলে শত্রুর রাডারকে সহজেই ফাঁকি দিতে পারে এই বিমান। শব্দের গতির চেয়েও 1.6 গুণ দ্রুত উঠতে পারে F-35। একই সঙ্গে ইয়ার টু ইয়ার ও ইয়ার টু ল্যান্ড আক্রমণ চালাতে সক্ষম এই বিমান। পাশাপাশি পুরো বিমানটি একটি অত্যাধুনিক সফটওয়্যার দ্বারা পরিচালিত, তাই স্বয়ংক্রিয়ভাবে যান্ত্রিক ত্রুটি, অ্যাডভান্স টার্গেটিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজও করতে পারে এই বিমান। বেশ কিছু সময় ধরেই ভারত এমন একটি আধুনিক ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের খোঁজে ছিল, কারণ ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ যেমন চীনের ইতোমধ্যেই রয়েছে J-35 বিমান। শুধু তাই না, চীনের এই বিমান কিছুদিনের মধ্যে পাকিস্তানেও সংযুক্ত হচ্ছে, তাই ভারতের উপর চাপ বাড়ছে নিজেদের বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির। এমন পরিস্থিতিতে F-35 কেনার খবরে তো খুশি হওয়ার কথা ছিল ভারতের, তাহলে কেন এত সমালোচনা? F-35 যুদ্ধবিমানটির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে এর খরচ। এর একটি ইউনিটের দাম বাংলাদেশি টাকায় প্রায় 120 কোটি টাকারও বেশি। শুধু তাই না, রেসপন্সিবল স্টেটক্রাফটের তথ্যমতে F-35 মানব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক প্রজেক্ট। পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ খরচও অত্যাধিক। প্রতি ঘন্টা উড়তে এই বিমান খরচ করে প্রায় 4.5 লাখ টাকা। যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের মতে F-35 যুদ্ধবিমানের খরচ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এবং খোদ যুক্তরাষ্ট্রই এর ব্যবহার কমিয়ে দিয়েছে। এমনকি 2016 সালে ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেন, F-35 খরচ সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং এটি বাদ দিলে সামরিক খরচ অনেক কমবে। একই কথা বলেন ইলন মাস্কও। মাস্ক তো সরাসরি এই বিমানের নির্মাতাদের গর্দভ বলেও তিরস্কার করেন। খরচের পাশাপাশি F-35 রয়েছে আরও অনেক সমস্যা। সিম্পল ফ্লাইংয়ের তথ্য মতে এতে যে অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা অধিকাংশ সময়ই কাজ করে না, ফলে খুব সহজেই শত্রুর রাডারে ধরা পড়ে এই বিমান। অধিকাংশ সময় বিমানটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকে না, আর তাই যুক্তরাষ্ট্রের বহু F-35 এখন পড়ে আছে অনেকটা শো পিসের মতন। এছাড়াও পুরোটা সফটওয়্যার নিয়ন্ত্রিত হওয়ায় বিভিন্ন বাগ দেখা দেয়, ফলে কিছুক্ষণ পর পর ফলস অ্যালার্ম বেজে ওঠে। সিম্পল ফ্লাইং বলছে 2018 থেকে এ পর্যন্ত মোট 11টি F-35 বিধ্বস্ত হয়েছে, কিন্তু এর কোনোটিই যুদ্ধক্ষেত্রে না, বরং ওড়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ভূপাতিত হয় এই অত্যাধুনিক বিমান। যেখানে স্বয়ং ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প F-35 সমালোচনা করে আসছিলেন, সেখানে ভারতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো এই সাদা হাতি। এমনটাই বলছেন ভারতের বিশ্লেষকরা। তাদের মতে এই বিমানটি যুদ্ধক্ষেত্রে লায়াবিলিটি বা বোঝা হিসেবে রূপ নিতে পারে। এমন অবস্থায় কি ভারত আগাবে এই চুক্তিতে, নাকি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাদ দেবে F-35 ক্রয়ের পরিকল্পনা? ইমরান মাহমুদ, বাংলাভিশন। ইউক্রেন যুদ্ধ থামানোর প্রথম পদক্ষেপেই অনেক ভালো অগ্রগতি দাবি করে এ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যে কোনো অজুহাতে ইউক্রেনের ন্যাটো সেনা উপস্থিতি বরদাস্ত না করার কঠোর বার্তা দিয়েছে মস্কো। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের অবকাশ কেন্দ্র মারে লাগোয়া এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। বিশেষ করে ইউক্রেনকে উদ্বিগ্ন না হতে বলেছেন তিনি। ট্রাম্পের মতে রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে ইউক্রেন গ্রহণযোগ্য চুক্তিতে গেলে 3 বছর আগেই যুদ্ধ এড়ানো সম্ভব ছিল। ইউক্রেনে কেন দীর্ঘদিন নির্বাচন হচ্ছে না, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উদ্দেশ্য করে এমন প্রশ্নও রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, এটি তো রাশিয়ার হাতে নেই। জানান, ইউক্রেনের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্য অনেক রাষ্ট্র উদ্বিগ্ন। এদিকে সৌদি আরবে শান্তি আলোচনার প্রাথমিক বৈঠকে অংশ নেয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ হুঁশিয়ার করে বলেছেন, কোনো ছল চাতুরিতে ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের চেষ্টা হলে মানবে না মস্কো। ইউরোপীয় নেতাদের সোমবারের জরুরি বৈঠকে ইউক্রেনে শান্তিরক্ষী হিসেবে ন্যাটো সেনা মোতায়েনের আলোচনায় এই প্রতিক্রিয়া দিল রাশিয়া। ওই বৈঠকে শান্তিরক্ষী পাঠাতে আগ্রহের কথা জানিয়েছেন যুক্তরাজ্য, সুইডেন ও জার্মানির নেতারা। এদিকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা বৈঠকে বসায় হতাশ হয়েছেন ইউক্রেন সহ ইউরোপের প্রভাবশালী দেশের নেতারা। এমন পরিস্থিতিতে অভিভাবক শূন্য হয়ে পড়া ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে তুরস্ক।
মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদের এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠক শেষে এরদোয়ান সাফ জানিয়ে দেন, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অনস্বীকার্য। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। মাঝে মাঝে অনেক বলিষ্ঠ কণ্ঠে দেওয়া দীর্ঘ ভাষণে যা বোঝানো যায় না তা বুঝিয়ে দিতে সক্ষম সাধারণ একটি ছবি। পরম মিত্র যুক্তরাষ্ট্র যখন দূরে ঠেলে দিল ইউক্রেনকে, তখনই বটবৃক্ষ হয়ে পাশে দাঁড়ালো তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের হাতে ধরা ছাতার নিচে দাঁড়িয়ে নির্ভার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নেটিজেনদের অনেকে যেটিকে আখ্যা দিচ্ছেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী ছবি হিসেবে। বিশ্বনেতাদের জটিল রাজনীতির মারপ্যাচে পড়ে এখন অনেকটাই কোণঠাসা অবস্থায় আছে ইউক্রেন। চলমান উত্তেজনার মাঝেই সোমবার সংযুক্ত আরব আমিরাত থেকে তুরস্কে পৌঁছান জেলেনস্কি। সৌদি আরবের রিয়াদে ইউক্রেন যুদ্ধ বন্ধে যখন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া, ঠিক একই সময়ে তুরস্ক সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদে এরদোয়ানের সঙ্গে জেলেনস্কির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর কয়েক ঘণ্টা আগেই সৌদি আরবের রিয়াদে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা এই বৈঠকে অংশ নিয়েছেন, যা ইউক্রেন তো বটেই হতাশ করেছে ইউরোপের প্রভাবশালী নেতাদেরও। জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এরদোয়ান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, তুরস্কের চোখে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অনস্বীকার্য। আমি ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি তুরস্কের দৃঢ় সমর্থন ব্যক্ত করছি। আমরা আন্তরিকভাবে উভয় পক্ষের জন্য নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হওয়ার চেষ্টা করছি। যুদ্ধ বন্ধে গত ৩ বছর ধরে আমরা সক্রিয় কূটনীতি অনুসরণ করছি। আগামীতে আমাদের দেশ রাশিয়া, ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনার জন্য একটি আদর্শ জায়গা হতে পারে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা প্রক্রিয়া শেষ করতে আমরা সকল ধরনের সহায়তা প্রদান করব। তুরস্ক পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ড্রোন সরবরাহ করেছে দেশটি। তবে পশ্চিমাদের নেতৃত্বে মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া থেকে দূরে থেকেছে তারা। এছাড়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ের ক্ষেত্রে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি ভূমিকা রেখেছে তুরস্ক। তবে ইউক্রেনের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর বিষয়টিকে এরদোয়ানের দুর্বিসন্ধি হিসেবেও দেখছেন বিশ্লেষকদের অনেকে। এরদোয়ানের মেয়ে এরসা এরদোয়ানের স্বামী বেরাত আলবায়রাক দেশটির প্রভাবশালী রাজনীতিকদের একজন, যিনি একাধারে দেশটির সাবেক পার্লামেন্ট সদস্য এবং তুরস্কের অন্যতম বৃহৎ কনস্ট্রাকশন কোম্পানি আলবায়রাক গ্রুপের কর্ণধার। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে যেন এই কোম্পানিকে কাজ দেওয়া হয়, সেই বন্দোবস্ত এখনই করে রাখছেন এরদোয়ান, এমন ধারণাও করছেন অনেকে। এরদোয়ান জেলেনস্কি বৈঠকের পাশাপাশি আলোচনায় বসেছিলেন দুই দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারাও, যেখানে দেশ দুটি দ্বিপাক্ষিক বাণিজ্য $10 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যে জোর দিয়েছে। ফলে ভবিষ্যতে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবে এরদোয়ান সরকার, এমনটাই মনে করছেন বিশ্লেষকদের অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইরান ও প্রতিরোধ গোষ্ঠীকে পাশ কাটিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের দিকে এগোচ্ছে লেবানন। সম্প্রতি অর্থনৈতিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাথে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পাশাপাশি সোমবার ইরানের সাথে বিমান চলাচল বন্ধ করারও ঘোষণা দিয়েছে লেবানন সরকার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আর্থিক সংকট সমাধানে আবারও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাথে চুক্তি করছে লেবানন। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বৈরুতের এই সিদ্ধান্তটিকে লেবাননের নতুন সরকারের প্রতিরোধ গোষ্ঠীর সমর্থন থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে ইরান ও প্রতিরোধ গোষ্ঠীর প্রভাব থেকে বিচ্ছিন্ন হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আরও নিবিড়ভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে লেবাননে।
সোমবার ইরানের সাথে বিমান চলাচল স্থগিত করার ঘোষণা দেয় লেবানন সরকার। এর আগে ইসরায়েল হুমকি দেয় তারা ইরানের ফ্লাইটগুলো গুলি করে নামাতে পারে। ইসরায়েলের অভিযোগ, ইরান এসব ফ্লাইটে প্রতিরোধ গোষ্ঠীকে গোলাবারুদ সরবরাহ করছে। গত শনিবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গোষ্ঠীর সমর্থকরা প্রতিবাদ জানালে তাদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে লেবাননের সেনাবাহিনী। এদিকে শান্তিরক্ষা বাহিনীর একটি কনভয় বৈরুতের বিমানবন্দরের দিকে যাওয়ার সময় আক্রমণের শিকার হয়েছে বলে জানায় জাতিসংঘ। এই হামলার জন্য লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সমর্থকদের দায়ী করা হয়েছে, তবে গোষ্ঠীটি এই হামলার সাথে নিজেদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। 2022 সালে আইএমএফের সাথে একটি খসড়া চুক্তিতে স্বাক্ষর করে লেবানন, যদিও তহবিল পেতে প্রয়োজনীয় সংস্কারগুলো করা সম্ভব হয়নি। সে সময় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠী অন্যান্য দলগুলো। শিয়া রাজনৈতিক দল এবং সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা দাবি করে লেবাননের অর্থনৈতিক পুনরুদ্ধার কেবল প্রাকৃতিক গ্যাসের রিজার্ভগুলো ব্যবহার করেই সম্ভব হবে, মার্কিন সমর্থিত ঋণদাতা প্রতিষ্ঠান দিয়ে নয়। 2019 সালে লেবাননের অর্থনীতি মারাত্মক সংকটে পড়ে। সে সময় দেশের স্থানীয় মুদ্রার মূল্য হ্রাস পায় প্রায় 98%, ফলে অধিকাংশ নাগরিক দরিদ্র হয়ে পড়ে। সে সময় রাজনৈতিক দলগুলোকেও ব্যাপক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়। 2020 সালে একটি নতুন দুর্নীতি বিরোধী আইন এবং জাতীয় কৌশল ঘোষণা করে লেবানন সরকার। যদিও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি উপলব্ধি সূচকে 180টি দেশের মধ্যে 154তম অবস্থানে রয়েছে লেবানন। লেবাননের ব্যাংকিং খাতও প্রায় ধ্বংস হয়ে যায়, যা সাবেক কেন্দ্রীয় ব্যাংক গভর্নর রিয়াদ সালামে পরিচালনা করছিলেন, যদিও তিনি প্রতিরোধ গোষ্ঠীর সাথে সম্পর্কিত ছিলেন না। এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার দেশটিতে সফরের পর আইএমএফ নিয়ে লেবাননের এই সিদ্ধান্ত আসে। মাসের প্রথম দিকে বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাথে বৈঠকের পর ইউএস ডেপুটি স্পেশাল এনভয় ফর দ্য মিডল ইস্ট মর্গান আর্তাগুস বলেন, ইসরায়েল প্রতিরোধ গোষ্ঠীকে পরাস্ত করেছে এবং তারা ইসরায়েলের প্রতি তাদের কৃতজ্ঞতা জানায়। গাজায় যুদ্ধ শুরুর পর যদিও লেবাননই ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন দিয়ে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পরিবর্তন করে দিয়েছিল। ইফাত জাহান, বাংলাভিশন। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির শর্তে সব জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে হামাস। আগামী শনিবার 6 জিম্মিকে মুক্তির ঘোষণাও দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠন। আর গাজা পুনর্গঠনে ফিলিস্তিনিদের এলাকা ছাড়ার সুযোগ দিতে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। আগামী শনিবার মুক্তি প্রতীক্ষিত 6 জিম্মির পরিচয় জানিয়েছে হামাস। সেই সাথে আরও 4 ইসরায়েলের লাশ হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে দ্বিতীয় পর্বের মধ্যস্থতায় বসতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সম্মতির জেরে এই ঘোষণা এলো। স্থায়ী যুদ্ধবিরতি আর দখলদার ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে সব জিম্মিকে মুক্তির প্রস্তাবও দিয়েছে হামাস। এদিকে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত পুনর্গঠন প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য গাজা খালি করতে ফিলিস্তিনিদের এলাকা ছাড়তে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজাকে বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হিসেবে স্বীকার করলেও এজন্য ইসরায়েল দায়ী নয় বলে দাবি করেছেন তিনি। গত 2 বছরে 1,50,000-এর বেশি ফিলিস্তিনি গাজা ছেড়ে যাওয়ার পরিসংখ্যান তুলে ধরে অভিযোগ করেছেন এলাকা ছাড়তে আগ্রহীদের হামাস ভয়ভীতি দেখাচ্ছে। হামাস সাড়া না দেয়ায় গাজা পুনর্গঠনে ধ্বংসস্তূপ পরিষ্কার আর স্থাপনা নির্মাণের সরঞ্জাম, গাড়ি ও ভারী যন্ত্রাংশের বহর আটকে আছে মিশর লাগোয়া রাফা সীমান্তে। আবারও কি আসছে মহাবিপর্যয়? পৃথিবীর দিকে ধেয়ে আসছে কোন প্রকাণ্ড এক গ্রহাণু, যার আঘাতে তছনছ হতে পারে সাজানো গোছানো জনপদ, ভয় ধরাবে মৃত্যুর মিছিল। এরই মধ্যে ক্ষণ গণনা শুরু করেছেন বিজ্ঞানীরা। চলছে চুলচেরা বিশ্লেষণ। যারা কারণ জানেন আতঙ্কে তাদের ঘুম হারাম হওয়ার জোগাড়। সম্ভাব্য ঝুঁকিতে থাকা দেশের তালিকা প্রকাশ করেছে নাসা। কোথায় আঘাত হানবে এটি? সম্ভাব্য বিপর্যয়ের ঝুঁকি থেকে কি বাঁচতে পারবে বাংলাদেশ? কেমন হতে পারে ধ্বংসের ভয়াবহতা? বিস্তারিত মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে। বুলেটের গতিতে ছুটে আসছে প্রকাণ্ড এক গ্রহাণু। আচমকা ধাক্কা দিতে পারে পৃথিবীর কোনো এক প্রান্তে। বিস্ফোরণে মানচিত্র থেকে একেবারে মুছে যেতে পারে একের পর এক শহর। পুড়ে ছাই হবে, স্তব্ধ হবে কোলাহল আর জাঁকজমকে বৈচিত্র্যময় জনপদ। মহাকাশ বিজ্ঞানীদের এমন পূর্বাভাসে ছড়িয়েছে আতঙ্ক। মস্তিষ্ক আর হৃদয়ে ভয় বাসা বাঁধায় গায়েব হয়েছে ঘুম। মহাবিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের তালিকাও এরই মধ্যে শনাক্ত করে ফেলেছেন বিজ্ঞানীরা। কথা হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে পৃথিবীর কোন প্রান্ত? বাংলাদেশও কি এই তালিকায় আছে? এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি?
This is a warning for us as scientists and এটা বিজ্ঞানী আর গবেষকদের জন্য একটা সতর্কবার্তা, যেন আমরা গ্রহাণুর গতিপথের বিষয়ে আরো বেশি মনোযোগ দেই আর পর্যবেক্ষণ করে যতটা সম্ভব নির্ভুল তথ্য সংগ্রহ করি। পৃথিবীর দিকে ছুটতে থাকা প্রকাণ্ড গ্রহাণুটির নাম 2024 YR4, আয়তনে প্রায় 100 মিটার বা 328 ফুটের বেশি। প্রকাণ্ড আয়তনের কারণে এটি আছড়ে পড়লে ধ্বংসের তীব্রতাও হবে ব্যাপক, মুহূর্তে তছনছ করে দিতে পারে বিস্তীর্ণ এলাকা। তাই একে বলা হচ্ছে সিটি কিলার বা নগর ঘাতক। বিশ্লেষকদের একাংশের দাবি, পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়বে গ্রহাণুটি, সঙ্গে সঙ্গে বাতাসে হবে বিস্ফোরণ, যা 80 লাখ টন বিস্ফোরক বা TNT বহন করা পারমাণবিক বোমার সমতুল্য হতে পারে। এর অর্থ হচ্ছে জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার থেকেও 500 গুণ শক্তিশালী বিস্ফোরণ হবে। ধ্বংসযজ্ঞের ব্যাসার্ধ হবে 50 কিলোমিটার পর্যন্ত। গত বছরের 27 ডিসেম্বর প্রথমবার এই গ্রহাণুটি মহাকাশ বিজ্ঞানীদের নজরে আসে। তখন থেকে এর গতিবিধিতে বিশ্বের বড় বড় জ্যোতির্বিজ্ঞানীদের নজর। পরিস্থিতি এতটাই গুরুতর যে একযোগে নজরদারিতে নেমেছে যুক্তরাষ্ট্রের নাসা, রাশিয়ার রসকসমস, চীনের CNSA, ভারতের ইসরো। নাসা জানিয়েছে চলতি বছরের মার্চে গ্রহাণুটিকে ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে। তারপর কিছুদিনের জন্য এটি অনেক দূরে সরে যাবে। তখন গতিপথে নজর রাখা অনেক কঠিন হয়ে পড়বে। অবস্থা এমন দাঁড়াবে যে আবার একে পর্যবেক্ষণের আওতায় পেতে অপেক্ষা করতে হবে 2028 সাল পর্যন্ত। আরও বিশদ তথ্য সংগ্রহে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা। গত জানুয়ারির পর থেকে পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা আরো বেড়েছে। বর্তমানে আশঙ্কা বেড়ে 2% দাঁড়িয়েছে। পৃথিবী গ্রহাণুটির গতিপথের মধ্যে থাকলে বিশাল একটা অংশে আঘাত হানবে। আমরা লক্ষ্য করছি এই আশঙ্কা দিনকে দিন বাড়ছে। গ্রহাণুটি পৃথিবীর কোন এলাকায় আছড়ে পড়তে পারে তা নিয়ে গবেষণা প্রতিবেদনের ফলাফল প্রকাশ করেছে নাসা। বলা হয়েছে এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া, আরব সাগর অথবা আফ্রিকার যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে। বড় ধরনের ক্ষতি হতে পারে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া বা ইকুয়েডরের। গ্রহাণুর গতিপথের উপর ভিত্তি করে তালিকাটি পাল্টে যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে নাসা। গ্রহাণু বা ধূমকেতু পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাব্যতা পরিমাপ করে টেরিনো স্কেল। এতে 11 পয়েন্ট রেটিং দেয়া হয়। রেটিং যত বেশি, ধ্বংসের ঝুঁকিও তত বেশি। বর্তমানে 2024 YR4 এর রেটিং 3। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে 2032 সালের 22 ডিসেম্বরের দিকে পৃথিবী ঘেঁষে ছুটে যাবে ওই গ্রহাণু, আর তখনই পৃথিবীর একাংশের সাথে ধাক্কা আর মহাবিপর্যয় ঘটতে পারে। যদিও গ্রহাণুটির গতিপথ পরিবর্তন করে এই আশঙ্কা অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। মানবজাতির সুরক্ষায় এখন সেই চেষ্টাই করছেন মহাকাশ বিজ্ঞানীরা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগপ্রাপ্ত সকল অ্যাটর্নিকে বরখাস্তের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের একটি প্রতিবেদনে জানা গেছে, গত মঙ্গলবার এই আদেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গত 4 বছর ক্ষমতায় থাকা অবস্থায় জো বাইডেন যেভাবে রাজনীতিকরণ করেছেন সেরকমটা আগে কখনো হয়নি। যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগের উত্থান করতে হলে অবশ্যই বাইডেন দ্বারা নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নিদের ছাঁটাই করতে হবে, নতুবা স্বচ্ছ বিচার ব্যবস্থা পরিচালনা করা সম্ভব নয়। এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউস দেশ জুড়ে বেশ কয়েকজন মার্কিন অ্যাটর্নিকে বরখাস্তের নোটিশ পাঠিয়েছে। এছাড়াও গত সোমবার বেশ কয়েকজন মার্কিন অ্যাটর্নি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।